হ্যালো বন্ধুরা, তো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আমি সম্পূর্ণ চেষ্টা করব যে প্রত্যেকটা সাবজেক্টে একটু একটু করে সাহায্য করার জন্য, ঠিক আছে। তো তোমাদের বৃহস্পতিবার বাংলা পরীক্ষা, তো সেই অনুযায়ী আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা বিষয়টা সম্পর্কে একটু সম্পূর্ণ গাইড করে দেবো। তো তোমরা কিভাবে বাংলা পরীক্ষা দেবে এবং কিভাবে প্রশ্নগুলি লিখবে আশা করি তোমরা অনেকে জানো, তারপরেও যারা জানো না তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো তোমরা প্রথমত তোমাদের এইটা মাথায় রাখতে হবে যে পরীক্ষাতে কি কি আসবে, কোন কোন চ্যাপ্টার থাকবে বা এগুলির সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকতে হবে, তাহলে তোমরা নিজের থেকে বানিয়েও লিখতে পারবে, ঠিক আছে। তো দেখো বাংলা পরীক্ষা বা আমরা যে কোনো পরীক্ষা, আমরা মাধ্যমিক পরীক্ষা অনেকে দেবো, কিন্তু ভালো যে স্টুডেন্ট সেই যে ভালো নাম্বার পাবে এমন কোনো কথা নেই। কিন্তু একটা নর্মাল স্টুডেন্টও ভালো নাম্বার পেতে পারে, শুধু কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, ঠিক আছে। পরীক্ষাতে প্রশ্নপত্র যে লেখার নিয়ম বা যে স্যাররা খাতা কাটবে তাদেরকে ইমপ্রেস করার যে একটা পদ্ধতি সম্পূর্ণটা ফলো করতে হবে। শুধু যে আমি পারি 100তে 100 আনসার করেছি, 80তে 80 নাম্বার লিখেছি, তুমি ভালো নাম্বার পাবে এমন কোনো কথা নেই কিন্তু, ঠিক আছে। তো মোট কথা কিভাবে লিখবে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তো দেখো প্রথমত তোমাদের এই যে জিনিসটা বুঝতে হবে যে তোমাদের পরীক্ষা কিন্তু দুইটা কলম দিয়ে ইউজ করবে, মানে দুই কলম বলতে নীল আর একটা হলো যেমন ব্ল্যাক, এই দুইটা ইউজ করতে পারো। তো কিভাবে ইউজ করবে, মানে কোন ক্ষেত্রে কোন কালার ইউজ করবে সম্পূর্ণটা আজকে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো দেখো প্রথমত তোমাদের এটা একটু আইডিয়া দিয়ে দিই যে মাধ্যমিক 2024 এটা পরীক্ষা দিচ্ছ তোমরা বাংলা মধ্যে তোমাদের চ্যাপ্টার আছে টোটাল 11টা, ঠিক আছে। টিবিএসসি এর আর কি, এটা মাধ্যমিক বলতে টিবিএসসি হবে, টোটাল 11টা চ্যাপ্টার আছে। এই 11টা একদম আমরা সহজে বলতে পারবো। যদি কবিতা থেকে বলি আমরা কি বলবো, অন্নপূর্ণেশ্বরী পাটনি রয়েছে, হাট রয়েছে, তারপরে পরিচয় রয়েছে, এখানে আকাশ নীল রয়েছে, আর একটা সামান্য পাত্র রয়েছে, ঠিক আছে। এই 5টা কবিতা, এই 5টা কবিতা থেকে তোমরা কি কি শিখবে, 5টা কবিতার নাম শিখবে ভালো করে, এগুলির লেখকের নাম শিখবে, উৎস গ্রন্থ শিখবে, এবং প্রত্যেকটির মধ্যে কোন কোন চরিত্র কি কি ভূমিকা পালন করছে এইটুকু শিখবে আপাতত। এবং এই কবিতার প্রত্যেকটি লাইন আপাতত একবার দেখে নেবে, যাতে যে কোনো একটা লাইন যদি দিয়ে দেয়, যদি পরীক্ষাটা আসে যে উক্ত লাইনটির কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, যাতে তোমরা একটু বেসিক আইডিয়া বলতে পারো যে হ্যাঁ এই লাইনটা এই কবিতা থেকে, তাহলে তোমরা লিখতে পারবে বড় প্রশ্নগুলি। যেমন দেখো এই যেমন আমি লিখে দিয়েছি তোমাদের সহজ সুবিধার্থে যে এই 5টা কবিতা না, এই 5টা কবিতার মধ্যে দেখো এগুলির আমি দিয়েছি যে উৎস গ্রন্থগুলি। যেমন অন্নপূর্ণেশ্বরী পাটের উৎস গ্রন্থ হলো অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ড, অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ড, ঠিক আছে, প্রথম খণ্ড। তারপরে যেমন পরিচয়ের উৎস গ্রন্থ সেজুতি। তারপরে যেমন হাটের উৎস গ্রন্থ মরীচিকা। সামান্য প্রার্থনা উৎস গ্রন্থ হলো জলপ্রপাতের কাছে নত জানো। তারপরে এখানে আকাশ নীল কবিতার উৎস গ্রন্থ হলো রূপসী বাংলা। তোমাদের পরীক্ষাতে এক মানের মধ্যে আসতে পারে যেমন যে সামান্য প্রার্থনা কবিতার উৎস গ্রন্থ লিখো। এই জিনিসগুলো শিখা তোমাদের অবশ্যই দরকার, মাস্ট বি। কেন, প্রত্যেকটি বড় প্রশ্নের শেষে এগুলি লিখতে পারবে। কিভাবে লিখবে, আমি একটা বড় প্রশ্ন তোমাদের লিখেছি এবং এটা ধরো আমি জানি না, ধরো আমি এইটা সম্পর্কে কিছু জানি না, কিন্তু তারপরে তোমরা 5-এর মধ্যে যাতে 2-3 পেতে পারো আমি সেটাই দেখিয়ে দেবো আজকে। যেমন দেখো এখানে এই 5টা যদি তোমরা শিখতে পারো, এই লেখকের নাম উৎস গ্রন্থ, তাহলে অনেক ক্ষেত্রে লাভ হবে। গল্প কবিতার থেকে যদি ডাইরেক্টলি বড় প্রশ্ন আসে লিখতে পারবে। কিভাবে দেখো, যেমন আরেকটু আগে দেখি যে তোমার গল্পের মধ্যে আছে দস্যু কবলে, তারপরে দস্যু কবলে, সিংহের দেশ, নতুন দা, দেবতমরাও ডম্বুর। তো এগুলির মধ্যে যে উৎস গ্রন্থগুলি, দস্যু কবলে হলো রাজসিংহ, তারপরে সিংহের দেশ হলো চাঁদের পাহাড়, নতুন দা হলো শ্রীকান্ত উপন্যাস, তারপর দেবতমরাও ডম্বুর হলো ত্রিপুরা স্মৃতি, তারপর সুবা এটা হলো ছোট গল্প সুবা বেড়া, সুবা থেকে গল্পগুচ্ছ, আর বেড়া থেকে হলো পরিস্থিতি। এই দুইটা উৎস গ্রন্থ থেকে এসেছে, আর লেখকের নামগুলি সাইডে সাইডে লিখে দিয়েছি। তো তোমরা এক জায়গার মধ্যে এমন করে তোমরা ভিডিও স্ক্রিনশট নিয়ে তোমরা সুন্দর করে তোমরা এইভাবে তোমরা খাতার মধ্যে লিখে নেবে, তাহলে শিখতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো ধরো একটা কোশ্চেন এসেছে, যেমন এটা তোমরা কিভাবে লিখবে, ধরো কিছু জানো না, একটা সিস্টেম আছে। দেখো তোমরা পুরো পরীক্ষাটা যদি নীলা কলম দিয়ে দাও, তাহলে তোমরা এই বড় কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ব্ল্যাক পেনটা একটু ইউজ করবে। কিভাবে ইউজ করবে দেখো, এই কথা বলবে না, দেখ কিভাবে ইউজ করবে। দেখো প্রথমে যেমন এখানে ধরো একটা কোশ্চেন এসেছে, কলকাতার বাবু ভয়ঙ্কর বাবু, ঠিক আছে। উদ্ধৃতিটি কোন রচনা অংশ, কলকাতার বাবুকে তাকে কেন ভয়ঙ্কর বাবু বলা হয়েছে। ধরো এইভাবে যে 1+2+2, ঠিক আছে, এরকম এসেছে। তো তোমরা সুন্দর করে এই কোশ্চেনটা লেখার পরে ক্লিয়ার করে লিখবা। যেমন কি প্রথম অংশ যে 3টা পার্ট না, সুন্দর করে দিয়ে দিবা যে ক, এই ক লিখে এরকম দিয়ে দিবা। তারপরে সুন্দর করে লিখবা যে উদ্ধৃতিটি কোন রচনার অংশ। এবার লিখবা যে যেভাবে রয়েছে সেভাবে, যে উদ্ধৃতিটি এইভাবে লিখবা যে উদ্ধৃতিটি, ঠিক আছে, উদ্ধৃতিটি। এবার লেখকের নাম লিখে দিবা যে কলকাতার ভয়ঙ্কর বাবু জি
যেটাই আসুক, সাপোজ ধরো কলকাতা ভয়ঙ্কর বাবু কোন রচনা বলো তো তোমরা, এখানে কেউ বলতে পারবে কোন রচনা অংশটা? নতুনটা, ঠিক আছে, নতুনটা না, তো নতুনটা। এবার লিখবা যে উদ্ধৃতিটি সুন্দর করে লিখবা নতুনটা। এখানে লেখকের নাম মানে চাই নাই কিন্তু, তারপরে লিখবা। কেন লিখবা দেখো, উদ্ধৃতিটি নতুনটা। তোমরা যেহেতু এগুলো শিখে নিয়েছো, তাহলে বড় প্রশ্নের মধ্যে সুন্দর করে লিখলে সমস্যা তো নাই না। তো নতুনটা কে লিখেছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার লিখবা যে উদ্ধৃতিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুন্দর করে লিখবে এগুলি, চট্টোপাধ্যায় পাধ্যায় এর লেখা নতুনদা, নতুনদা। এবার এই নতুনদা এটা কমা কোটেশনের মধ্যে রাখবা, ঠিক আছে। নতুনদা গল্প থেকে নেওয়া, গল্প থেকে নেওয়া, ঠিক আছে। তারপর ক্লিয়ার তো? এবার এটা এই উদ্ধৃতিটি কোন রচনার অংশ, এই পার্টটা না। এবার সুন্দর করে একটু গ্যাপ করে খ নাম্বার দিয়ে লিখবা, যাতে করে স্যাররা যাতে বুঝতে পারে যে এখানে তিনটা পার্টের উত্তর তিনটা আলাদা করে রয়েছে। এই মানে একটু ছোট্ট একটু গ্যাপ দিয়ে দিবা, একদম মানে একসাথে করে লিখে দিবা না, যাতে স্যাররা যাতে দুইটা প্রশ্ন একটা মনে করে একটা রাইট দিয়ে দেয় এবং নাম্বার যাতে একটা দেয়, এরকম যাতে ফেস না লাগে। একদম ক্লিয়ার করে লিখবা। এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্ন, যেমন দেখো প্রথমে এক মানে ধরো 10টা এসেছে, তোমরা 1 নাম্বার দিয়ে যে উত্তরটা লিখবা সুন্দর করে লিখবা, একটু গ্যাপ দিয়ে 2 নাম্বার দিয়ে আবার লিখবা, এবং প্রত্যেকটি গ্যাপের মানে সমানটা যাতে প্রত্যেক থাকে। যেমন এটার গ্যাপ যদি 2 মিমি থাকে, এটা যাতে 2 মিমি থাকে, এটা 2 মিমি, প্রত্যেকটা সুন্দর করে সিরিয়াল ধরে যাতে সুন্দর করে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে অল্প অল্প গ্যাপ দিবা, অত বেশি গ্যাপ দিবে না, গ্যাপ দিয়ে দিয়ে যাতে সুন্দর করে থাকে। তাহলে কোশ্চেনটা দেখতে একটু সিরিয়াল মেনটেন হবে, সুন্দর লাগবে। এবং একটা মানে একটা পৃষ্ঠের মধ্যে যদি 10টা কোশ্চেন থাকে, সারা বুঝবে যে এখানে 10টা কোশ্চেন এবং রাইটটা দিতে সুবিধা হবে। কারণ সাররা এখানে যে মাধ্যমিকের খাতা কাটে, তারা প্রত্যেকটা খাতা যে যত বেশি খাতা কাটতে পারবে তত বেশি নাম্বার। তো তোমরা যদি হিবিজিবি করে, আমি জানি দেখে সুন্দর করে এক পৃষ্ঠের মধ্যে সব লিখে দেবো, তারপরে একদম হিবিজিবি, সাররা সব রাইটও দিয়েছে, কিন্তু রাইট বেশি দেওয়ার ফলে গণতে দেখবা 10টা রাইটের জায়গা 9টা হয়ে গেল, গণতে ভুলে গেছে। তোমরা স্কুলের খাতা কাটলে না, নাম্বার বেশি বাড়লে স্যারকে গিয়ে বলতে পারবে, স্যার এটা নাম্বার আমার একটা নাম্বার বাড়বো, এটাতে নাম্বার দিতে হবে। কিন্তু বোর্ডের খাতা এটা কাকে বলবো? তুমি বলতে পারবে না। এই জন্য তোমাদের দায়িত্ব সুন্দর করে খাত পাক করে সুন্দর করে গুট গুট করে সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে। তো প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করবা। যেমন ক বিভাগে সুন্দর করে লিখবা যে ক বিভাগ, ক বিভাগ লিখে মাঝখানে কালো কলম দিয়ে লিখবে এটা। যেমন ধরো এটা খাতা, ঠিক আছে, এই খাতা না, এই ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এমন থাকে না। তো এবার সুন্দর করে খাতার মধ্যে তোমরা লিখবে যে মাঝখানে, এটা খাতা থাকলে মাঝখানে ক বিভাগ লিখে এটা এমন করে বাক্সা করবা, এটা ব্ল্যাক পেন ইউজ করবা। তারপরে এবার ক নাম্বার দিয়ে এটা মানে যেটা ব্লু পেন ইউজ করে লিখবা, এটা লিখবা। এবার সুন্দর করে খ বিভাগ এরকম করে আবার লিখবা, এটা ব্ল্যাক পেন, এবার নীল দিয়ে, এবার তারপরে ব্লু যেটা দিয়ে ইউজ করো এটা লিখবা। এরকম করে সুন্দর করে একটা যে স্ট্যান্ড করে যে এইভাবে খাতাগুলি এরকম স্ট্যান্ডার্ডই মেনটেন করে লিখবা তোমরা। তারপরে কেউ বেশি লিখবা কম লিখবা সেটা হলো আলাদা বিষয়, ঠিক আছে। তারপর দেখো যে জিনিসটা দেখাচ্ছি যে বড় প্রশ্ন কিভাবে লিখবা। যেমন এখানে 3টা পার্ট না, এই প্রথম পার্ট এইভাবে লিখেছো, তারপরে খ নাম্বার দিয়ে এবার কলকাতার বাবুকে, ঠিক আছে। এবার জিনিসটা কিভাবে লিখবে, স্ট্যান্ডার্ড যদি মেনটেন করতে চাও যে আমি আমার খাতা সুন্দর করে লিখবো, এবার তোমাদেরকে বলেছি না 2টা কলম ইউজ করে লিখবা। এবার একদম 2টা কলম মানে তোমাদের টেবিলের পাশে রাখবা, একদম এমন স্পিডে লিখবা, মানে যাতে একটা কলম লিখবা সেকেন্ডে, এবার আরেকটা কলম লিখে অনেকে ভাববা যে 2টা কলম ইউজ করলে সময় পাবো না, এটা ভুল কথা। তোমরা লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে, কারণ তোমাদের মোটের উপর যে সারারা যে খাতা দেখে একটা ইমপ্রেশন, প্রথম দেখার ইমপ্রেশন, এতে যাতে ভালো আসে, এটা হলো মেইন কথা, ঠিক আছে। যেমন দেখো এখানে কলকাতার বাবু কে, তো সুন্দর করে লিখবা। আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি কলকাতার বাবু বলে এভাবে লিখে দিতে পারি, তো এইভাবে লিখতে পারো, অন্যভাবে লিখতে পারো। আমরা যদি এইভাবে লিখি যে কলকাতার বাবু কে, না সুন্দর করে লিখবে, এটা ব্লু পেন ইউজ করে লিখবা, যে সমান এমনি লিখবা যে কলকাতার বাবু, ঠিক আছে। এমন করে একটা দাগ দিবা, এমন করে সেকেন্ডে দাগ দিয়ে দিবা, মানে এটা ব্ল্যাক পেন ইউজ করবা। এবার লিখবা যে সুন্দর করে যে কলকাতার বাবু হলেন নতুনদা, ঠিক আছে, নতুনদা, ঠিক আছে। দেখো কলকাতা বাবু হলেন নতুনদা, এটা তো 1 নাম্বার দেবে, আর এইভাবে লিখলে 1 নাম্বার দিবে। কিন্তু তোমরা ভাববে যে তাহলে এইভাবে লিখে কি সময় নষ্ট কি লাভ? দেখো যারা ভাবছো যে আমার খাতা স্ট্যান্ডার্ডই মেনটেন করবো সুন্দর, যাতে সারা যাতে দেখে খুশি হয়, তাহলে তোমরা এইভাবে লিখবা। আর যারা ভাবছো যে আমি এইভাবে লিখে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এবার খ বিভাগ না, এবার তারপরে গ বিভাগ, এবার গ নাম্বার দিয়ে লিখবা তোমরা, যে সুন্দর করে একটু গ্যাপ দিয়ে লিখবা, যে তোমরা এই গ নাম্বার দিবা না, এই গ নাম্বার এইভাবে দিতে পারো, অথবা গ নাম্বার দিয়ে এইভাবে দিতে পারো। তোমরা ক খ যেভাবে দিবা
এই ক খ যেভাবে দিবা গটা এইভাবে দিবা আর কি। তারপরে দেখো তাকে কেন ভয়ঙ্কর বাবু বলা হলো, ঠিক আছে, এটা মেইন। কিভাবে লিখবে, এটা যেহেতু বড় প্রশ্ন 3 মানের 3 নাম্বার বা 2 নাম্বার দেবে, এটাতে লিখবা তাকে কেন ভয়ঙ্কর বাবু বলা হলো, ঠিক আছে। এবার লিখবা যে নতুন ডাকে ভয়ঙ্কর বাবু বলার কারণ, এইভাবে একটা পয়েন্ট করবা কালো কলম দিয়ে, নতুন ডাকে ভয়ঙ্কর বাবু বলার কারণ, ঠিক আছে। এইভাবে একটা কালো কলম দিয়ে পয়েন্ট করবে না, খুব সুন্দর লাগবে। এবার দেখো, এবার তোমরা ব্লু পেন ইউজ করে লিখবা। কি লিখবা সেটা জানো না, হয়তো কোন চ্যাপ্টার থেকে এসেছে সেটা প্রথমত জানতে হবে। এবার কি ব্যাপারে লিখবে কিছু জানো না, এই পিঠা খাবে কিন্তু, কোন মানে কিভাবে লিখবে কিছু জানো না। এবার কিভাবে লিখবে একদম সহজ বিষয়, দেখো এইভাবে লিখবা, এই লাইনটা, এটা কিন্তু কমন, প্রত্যেকটি বড় কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসটা লিখবা। কিভাবে লিখবা দেখো, তোমরা এই জিনিসটা লেখার পরে বড় কোশ্চেন 2 মানে, যেমন 1 + 2 + 2 আসতে পারে, 1 + 1 + 3 আসতে পারে, ঠিক আছে। তো 1 1 আসলে তো 2 এক দুই পাবে, তো 3 মানের এটা এমন ভাবে লিখবে যাতে মিনিমাম সাইজ 2 দিতে বাধ্য হয়, তো 2 দিলে 4 হয়ে গেল, তাই না। তো দেখো কিভাবে লিখবা সেটা আমি একটু তোমাদের দেখাচ্ছি, তোমাদের উপকার আসবে শিওর, ডেফিনেটলি বলছি। দেখো, নতুন ডাকে ভয়ঙ্কর বাবু বলার কারণ, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এরকম একটা পয়েন্ট বাদ করতে চেষ্টা করবে। তো পয়েন্টটা তোমরা ব্লু পেন দিয়ে লিখবা, তারপরে এবার ব্ল্যাক পেন দিয়ে লিখবা পয়েন্টটা, আর ব্লু পেন দিয়ে তোমরা মেন উত্তর লিখবা। সেটা তোমাদের প্রথমে বুঝতে হবে যে এটা কিভাবে পয়েন্ট করতে হয়। যেমন দেখো, তাকে কেন ভয়ঙ্কর বাবু বলা হলো, এখানে পয়েন্ট নাই কিন্তু আমি কিন্তু একটা বুঝে কিন্তু পয়েন্টটা নিজের থেকে বানিয়ে দিয়েছি, যে নতুন ডাকে ভয়ঙ্কর বাবু বলার কারণ, ঠিক আছে। আমরা তো জানি ভয়ঙ্কর বাবুকে, এরকম তোমরা একটা সুন্দর করে পয়েন্ট বের করবা। যারা পারবা তো পারবা, না পারলে ক খ গ দিয়ে সুন্দর করে উত্তর লিখবে একটা ভাগ করে, যাতে স্যাররা দেখলে বুঝে যে এটা 3টা পার্টে উত্তরটা আছে, 3টা পার্টে নাম্বার দিতে হবে, এরকম আর কি, বুঝতে পেরেছো তো। তো দেখো কিভাবে লিখবা, যে এইভাবে লিখবা, যে এই লাইনটা সব ক্ষেত্রে লিখবা, যত বড় প্রশ্ন আসুক লিখবা যে কমন ভাবে, যে প্রশ্ন ধৃত, ঠিক আছে। দেখো এটা সুন্দর করে তোমরা এটা খাতার মতো নোট করে নেবে, যে প্রশ্ন ধৃত, ঠিক আছে, প্রশ্ন ধৃত উক্তিটি। এবার প্রশ্নটি উক্তিটি, এই কোশ্চেনটা যেটা লিখবে তোমরা, এটা যে গল্প থেকে এসেছে তোমরা তো একটু জানবে। এবার ওই গল্প জানলে ওই গল্পের লেখকের নামও জানবে, ওই গল্পটি কোন উৎস গ্রন্থ থেকে সেটাও জানবে। এবার ওই জানার বিষয়টা শুধু লিখে দিবে, এখানে বলবে না কিন্তু ওই জিনিসটা লেখার জন্য, তারপরেও লিখবে, কারণ বড় প্রশ্ন একটু বড় করলে তো সেটাই তোমাদের লাভ, তাই না। তো কিভাবে বড় করবে, কমন একটা লাইন দিয়ে এটা লিখবে, যে প্রশ্নটির উক্তিটি, ধরো এটা কোন গল্প থেকে, নতুন দা, ঠিক আছে। এবার লিখবো যে প্রশ্নটির উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এবার এইভাবে লিখবা যে প্রশ্নটির উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস, এটাও লিখবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস থেকে গৃহীত নতুনরা গল্পের অন্তর্গত, বুঝতে পারছো তো। প্রশ্ন দুটো উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, ঠিক আছে, শ্রীকান্ত উপন্যাস থেকে গৃহীত নতুনদা গল্পের অন্তর্গত, ঠিক আছে, এভাবে লিখবা। তো এইভাবে লিখবা তো একদম। আবার দেখো কি বলেছি, প্রশ্ন দুটো উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস থেকে গৃহীত নতুনদা গল্পের অন্তর্গত, সবগুলির মধ্যে এরকম লিখতে পারবে। যেমন এটা যদি ধরো অন্নপূর্ণা ঈশ্বর লিখবে যে প্রশ্ন দুটো উক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা, ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গলের প্রথম খণ্ডে থেকে গৃহীত অন্নপূর্ণেশ্বর পাতানি কবিতার অন্তর্গত, এইভাবে লিখতে পারবে তো একদম সবগুলি একটা বড় হয়ে গেল কিন্তু। এবার সুন্দর করে লিখবা, এই গল্পের মধ্যে নতুনদা হলো অন্যতম চরিত্র, এই গল্পের নতুনদাকে আমরা মানে তার মানে যে মানে চরিত্র হিসেবে দেখতে পাই, একটু লিখে দিবা। এই গল্পে আমরা নতুনদার মানে ভালো গুণটা বেশি দেখতে পাইনি, তো নতুনদা মানে নিজেকে খুবই অহংকারী মনে করে, এরকম করে লিখে দিবা তোমরা যতটুকু জানো। কারণ সুন্দর করে তোমাদের বলেছি কি, প্রথমে তো সুন্দর করে লিখবে, স্ট্যান্ডার্ডিটি সবকিছু খাতার স্ট্যান্ডার্ডিটি কোয়ালিটি সব মানে সুন্দর থাকবে, 2টা কলম লিখে ইউজ করবা, কোনো কাটাছিড়া করবা না, তখন স্যাররা এটা একটু ভুল লিখলেও স্যাররা এত ভালো করে কষ্ট করবে না, দেখবেও না ভালো করে,
বুঝতে পারছো, নাম্বার দিয়ে দেবে। তো মোট কথা কি কি তোমাদের মেনটেন করতে হবে, ক্লিয়ারিটি মেনটেন করতে হবে, প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপটুকু মেনটেন করতে হবে যাতে হিবিজিবি না থাকে, সুন্দর করে থাকবে। এরকম ক বিভাগ খ বিভাগ সুন্দর করে লিখবা, দুইটা কলম ইউজ করে লিখবা। একটু উত্তর যদি ভুলও লেখো সেক্ষেত্রে তখন তোমাদের স্যারের মানে চোখে পড়বে না সেটা। অবশ্যই তখন পাঁচের মধ্যে সারা খাতা নাম্বার এটা কাটতেও তারা ভাববে যে আসলে ছিল যে এই ছাত্রটা তো নিশ্চয়ই কোনো কোয়ালিটি আছে, না হলে এত সুন্দর করে স্ট্যান্ডার্ড মেন্টাল কিভাবে লিখছো। তো সেক্ষেত্রে ওই ছাত্রটা একটু ভুল লিখলেও স্যাররা মানে এত ভাববে না যে সে ভুল লেগেছে, এত ভাববে না। স্যাররা ভাবছে নিশ্চয়ই ছেলেটার মধ্যে কোনো কোয়ালিটি আছে, মানে ঠিক লিখবে। তো একটু আইডিয়া করো, নাম্বার দিয়ে দেবে। কারণ এত বড় প্রশ্ন, এত খাতা কাটার মানে এত বড় প্রশ্ন পরে পরে খাতা কাটার সময় স্যার থাকবে না তখন, বুঝতে পারছো তো? একটু চালাক হতে হবে, তাই না? তো দেখো তাহলে মোটর বিভাগ লিখবা, মেন এই প্রশ্ন এই জিনিসটা তোমরা সবাই লিখবা যে প্রশ্ন দুটো উক্তিটি অমুকের লেখা এই উৎসগ্রন্থ থেকে নেওয়া, এই গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এবার লিখবে, এবার এই বিষয়ে একটু করে লিখে দিবা, ঠিক আছে? এবার যে জিনিসটা তোমাদের বলবো, দেখো তোমাদের প্রথম কাজ হলো মানে গল্প কবিতা তো বুঝতে পেরেছো, তোমাদের আসবে কি কি। দেখো তোমাদের কি কি আসবে, প্রথমে এমসিকিউ আসবে, 2 নাম্বার কি আসবে, 1 মান প্রশ্ন আসবে। ওই ভিডিওটা আছে দেখছো তাড়াতাড়ি হইতাছে তো? আচ্ছা এমসিকিউ আসবে, 1 মান আসবে, 2 মান, তারপর 2 মান আসবে, ঠিক আছে? 2 মান আসবে, 5 মান, তারপরে 5 মান আসবে, ঠিক আছে? 5 মান আসবে, তো 5 মান আসবে। তো 2 মানের এগুলি সেম এরকম থাকবে, একটা লাইন দিয়ে দেবে, এই উক্ত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে বলতে কি বোঝে এরকম দিয়ে দেবে, অথবা কোন গল্প থেকে নেওয়া হয়েছে সুন্দর করে লিখতে পারবে। তো প্রত্যেকটা গল্প কবিতা সম্পর্কে একটু বেসিক আইডিয়া মানে থাকতে হবে। যেমন কি কি, যেমন অন্নপূর্ণেশ্বর পাটনি, এটা কাকে নিয়ে, অন্নপূর্ণা ও পাটনিরে নিয়ে। অন্নপূর্ণা গাঙ্গেয় নদীর তীরে উপস্থিত হলো, গাঙ্গেয় মানে মানে এই পার থেকে আরেক পারে যাওয়ার জন্য, ঠিক আছে? কেন যাবে, ওই এপারে যে বাড়িতে থাকতো একটু ঝগড়া হইতেছে ওই বাড়িতে, এই জন্য নদীর অপর পারে যে চলে যাবে, এই জন্য মানে পাটনি তাকে পরিচয় জানতে চেয়েছে। এরকম টাইপের একটা, ঠিক আছে? মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। এই অন্নপূর্ণা থেকে যে কোনো একটা লাইন দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে যে এটা অন্নপূর্ণা থেকে এসেছে। তো একই রকম ভাবে যেমন পরিচয়ের কথা বললে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরটা নিজে পরিচয় দিয়েছে যে আমি তোমাদের লোক, এরকম মানে লাইন তোমরা পেয়ে যাবে। তারপরে যেমন হাট হলো একটা মানে দূরে একটা 10-12 খানে জায়গা জুড়ে একটা মানে গ্রাম রয়েছে, ওইখানে একটা হাট বসে। তো এখানে সারাদিন বেচা কিনা চলে, সন্ধ্যার সময় আবার সবাই বেচা কিনা বন্ধ হয়ে সবাই চলে যায়। তো দিবসে কত কোলাহল থাকে এখানে, ঠিক আছে? যেমন সন্ধ্যায় আবার এখানে কেউ থাকে না, যে এখানে ঝাঁটো পড়ে না, ঠিক আছে? এরকম মানে এরকম একটা বাজার মানে হাট বাজার, এই জিনিসটা নিয়ে কেন্দ্র করা এই হাট কবিতাটা। তারপর সামান্য প্রার্থনা, এখানে মানে একটা বিজন মানে চাইছে আর কি যে যাতে যুদ্ধ বিগ্রহ এগুলো যাতে না হয়, মানে মানুষের মধ্যে যাতে ভালোবাসার সম্পর্ক থাকে, এরকম ধরনের একটা কবিতা, মানে ছোট্ট একটা প্রার্থনা আর কি, ঠিক আছে? ওই অফকোর্স। তারপরে 5 নাম্বার যেমন এখানে আকাশ নীল, এটাও খুব সুন্দর একটা কবিতা জীবনানন্দ দাশের, ঠিক আছে? এখানে আকাশ নীল ধরো মানে নীলাভ আকাশ জোর সূচনা ফটো রয়েছে। তারপরে এখানে 2টা কাব্যগ্রন্থ না মানে আমরা পাই গণসংখ্যক কাব্যগ্রন্থ, ঠিক আছে? তো তারপরে যেমন দেখো এখানে আকাশ নীল তো শেষে দস্যু কবলের মধ্যে দেখো মানে এই জিনিসটা আমরা কাকে পাই, চঞ্চল কুমারীকে পাই, ঠিক আছে? তো চঞ্চল কুমারী, তারপরে চঞ্চল কুমারীর একটা পিতৃকুল পুরোহিত ছিল অনন্ত মিশ্র। তো অনন্ত মিশ্র চঞ্চল কুমারী অনন্ত মিশ্রকে বললো যে উদয়পুর যাওয়ার জন্য চঞ্চল কুমারী একটা চিঠি লিখবে, এটা উদয়পুরের মানে যে রানা রাজসিংহকে দেওয়ার জন্য। তো এরকম ধরনের আবার মানে পথে যেতে যেতে এই অনন্ত মিশ্রের অনেক কিছু হলো, দস্যু দলরা তাকে আক্রমণ করলো, তার থেকে অনেক কিছু ছিনিয়ে নিল। তো এরকম ধরনের একটা গল্প দস্যু কবল এটা। তারপর সিংহের দেশ, তো সিংহের দেশের মধ্যে আমরা কাকে পাই এখানে, মানে আমরা এই সিংহের দেশ গল্পের মধ্যে আমরা মানে অনেক কিছু বলতে এখানে চাঁদের পাহাড় যে একটা দেবের একটা মুভিও আছে চাঁদের পাহাড়। তো এরকম ধরনের একটা আফ্রিকার ইউগান্ডা শঙ্কর একটা ব্যক্তি আছে, আফ্রিকার ইউগান্ডা রেলওয়ে স্টেশনে কাজ পেয়েছে। তো এখান থেকে সে আফ্রিকা গিয়েছে। তো আফ্রিকা গিয়ে আফ্রিকা তো সিংহের দেশ, তো ওইখানে গিয়ে মানে তারা সবাই তাঁবুর মধ্যে মাঝখানে থাকতো, দিন শেষে কাজের শেষে রাত্রে আসতো। তো শঙ্কর ওইখানে কাজ শেষ হলে বিকেল বেলাতে মানে একটু মানে বন্দুক নিয়ে ঘুরতে যেত। এইরকম ধরনের একটা মানে ট্রাভেলিং টাইপের একটা মানে খুব সুন্দর একটা গল্প সিংহের দেশ, ঠিক আছে? তো নতুন দা এখানে আমরা পাই ইন্দ্রনাথ,
ইন্দ্রনাথকে পাই, শ্রীকান্তকে পাই, তারপরে নতুনদাকে পাই। এই নতুনদা গল্পের মধ্যে আমরা তিনজন চরিত্র পাই, ইন্দ্রনাথ, শ্রীকান্ত, নতুনদা। ঠিক আছে, তো ইন্দ্রের মাস্তুত দাদা হয়েছে নতুনদা। নতুনদা কলকাতা থেকে এসেছেন, মানে কই যাবে, থিয়েটারে যাবে। ঠিক আছে, তো ইন্দ্র শ্রীকান্তকে বললো যে আমরা থিয়েটারে যাব। তো শ্রীকান্ত ভাবছে যে রেলে টেলে করে যাবে, কিন্তু ইন্দ্রনাথ বললো না, আমরা ডিঙ্গিতে যাব। কেন যাব? কারণ আমার নতুনদা কলকাতা থেকে এসেছে, সে চায় যে ডিঙ্গিতে করে যেতে আর কি। তো এবারে কি করবে, আর এবার শ্রীকান্ত আর ইন্দ্রনাথ উভয়ে এবার নতুনদাকে নিয়ে ডিঙ্গি করে চলতে লাগলো। তো চলতে গেলে এবার চলতে চলতে অনেক কষ্ট করে যাচ্ছে, হঠাৎ করে হাওয়া বন্ধ হয়ে গেল, এবার আর যাতে সম্ভব হচ্ছে না যাওয়াটা। তারপরে হঠাৎ করে মাঝপথে মানে মানে হাওয়ার উদ্রেকে নতুনদার খাবারের মানে ক্ষুধার উদ্রেক হলো। তো এই নতুনদার ক্ষুধা নিবারণের জন্য এই শ্রীকান্ত ইন্দ্রকে অনেক কষ্ট করতে হলো, একটা গ্রামের মধ্যে ঢুকতে হলো। ওইখানে মানে গ্রামে ঢুকে অনেক কষ্ট করলো, মানে খুঁজলো কিন্তু কোনো পাইলো না। তারপর ওইদিকে নতুনদা ওই নৌকার ডিঙ্গির সামনে দাঁড়িয়ে রয়েছে যে, তো ওইখানে সে একটা গান গাচ্ছিল যে ঠুনঠুন টেলা, ওই গানের শব্দ শুনে তো ওইখানে একটা কুকুরের দল তাকে নিয়ে তাড়া করতে লাগলো। তো সে শেষমেশ একটা মানে বালুর মধ্যে, তার পামসু একটা বালুর মধ্যে পড়ে রইলো, সে মানে ভয়ে একটা জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। তো ইন্দ্রনাথ শ্রীকান্ত অনেক খুঁজলো, কিন্তু কোথাও তো মানে কোথাও পেলো না আর কি। তো ফাইনালি তারা হঠাৎ করে চাঁদের আলোকে একটা মানে কি জিনিস দেখলো যে চকচক করছে, কিন্তু ওই জিনিসটা ছিল যে নতুনদার একটা পামসু আর কি। কেমন, আর একটা পামসু তো তার পাইছিল এবং সে জলের মধ্যে, তো জলের মধ্যে ঝাঁপ দিল। কিছুক্ষণ পর তারা বুঝতে পারলো যে মানে সে জলের মধ্যে। তারপরে সে নতুনদাকে তুললো এবং নতুনদা ডিঙ্গিতে উপরে উঠে প্রথমে বললো যে তার পামসু কোথায়। তো এরকম আর কি। তারপরে আবার তাদেরকে বকলো। এই নতুন গল্পের মধ্যে আমরা বস্তুত পক্ষে আমরা পাই যে নতুনটা একজন অসজ্জন ব্যক্তি, মানে স্বার্থপর ব্যক্তি আর কি। মানে নিজের মধ্যে যে মানুষের মধ্যে একটা যে বিবেক থাকে, এরকম বিবেক বুদ্ধিতে তার ছিল না আর কি। তারপরে আরেকটা হলো দেবতমরা ডম্বুর। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা আমাদের নিকটবর্তী উদয়পুর জায়গা রয়েছে। ওইখানে উদয়পুর থেকে ডম্বুর যাওয়ার পথে, অমরপুর যাওয়ার পথে একটা বড় পাহাড় পাই, বড়মুড়া। তো বড়মুড়া তোমরা জিনিসটা নিয়েই হলো এই গল্পটা। ঠিক আছে, আর ডম্বুর বলতে যেটা আমরা ঘুরতে চাই না, ডম্বুর, তো ডম্বুর লেক, তো ওই জিনিসটাই হলো ডম্বুর আর দেবতমরা। তো ওই গল্পটা সাধারণত সমরেন্দ্র চন্দ্র দেব বর্মা থেকে মানে লিখেছেন এই ত্রিপুরার স্মৃতি এই গ্রন্থ থেকে। ঠিক আছে, তো এই গল্পটা এত বেশি মানে কঠিন নাই, বোঝার বিষয় আছে। তারপর 10 নম্বর হলো সুবা। তো সুবা এখানে আমরা পাই, সুবাকে পাই, তার 2 বোনকে পাই। তারপরে তার মানে অনেক অন্তরঙ্গ বন্ধু ছিল, সর্বশ্রী পাঙ্গলি। তারপরে তার একটা বিড়াল শিশু ছিল যে নাকি তার কোলটা সবসময় তার কোলে থাকতো। তো এরকম ধরনের একটা সুবা, কিন্তু সুবার জন্ম থেকে মানে একটু মানে আনকমন টাইপের আর কি, যে আর 5টা মেয়ের মতো ছিল না। তো কিন্তু তার একটা মানে তার সঙ্গী ছেলে মানুষ একজন ছিল, সে প্রতাপ আর কি। তো প্রতাপ তার জন্য 5 সাজে আনতো। প্রতাপ একমাত্র তাকে বুঝতে পেরেছিল আর কি। ঠিক আছে, এটা মানে এজ লাইক তোমাদের ইংলিশের মধ্যে যে ভুলি চ্যাপ্টারটা রয়েছে না, এজ লাইক ভুলির মতো। ঠিক আছে, তো তারপর যেটা আমরা পাই বেড়া। তো বেড়াটাও খুব সুন্দর একটা গল্প, যেটা হলো অনন্ত হাতি নামে একজন ব্যক্তি ছিল, তার 2টি ছেলে ছিল, জনার্দন, গোবর্ধন। তো দুজনের 2টা পরিবার হয়ে গেল। ঠিক আছে, তো দুজনের পরিবার হয়ে গেল, কিন্তু মাঝখানে একটা বেড়া হয়ে গেল। মাঝখানে এই বেড়াটার দুই পরিবারের সমস্যা নিয়ে ঝগড়া। এই পরিবার মানুষ ওই পরিবার যায় না, ওই পরিবার মানুষ একদম আমাদের 8-5টা পরিবারের গ্রামগঞ্জে যেরকম পরিবার সমস্যা, এরকম সমস্যা নিয়ে এই গল্পটা। ঠিক আছে, তো মোটামুটি পুরোটা একটা আইডিয়া জানলে তারপর এগুলো থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। একজাক্টলি যে কোশ্চেন গুলো শিখতে হবে বড় কোশ্চেন গুলি এমন কোনো কথা নেই। ঠিক আছে, তারপরে যদি তোমরা শিখতে পারো, যেমন মডেল কোশ্চেন থেকে শিখতে পারো। তাছাড়া আমি তোমাদের আজকে মানে এই 2-3 দিনের মধ্যে শিখতে পারার মতো একটা সাজেশন আমি রেডি করেছি। তো এরকম সাজেশনটা টোটাল মানে যদি তোমরা নিতে চাও, এটা আনসার সহ করা আছে। তো তোমরা যদি নিতে পারো এই 2-3 দিনের মধ্যে তোমরা একদম এনাফ, মানে এটা শেখার জন্য এনাফ। এবং এটা থেকে মানে ম্যাক্সিমাম প্রায় মানে পাস তো করবে, আরো বেশি নাম্বার পাওয়ার মতো এই পিডিএফটা থেকে আসবে। ঠিক আছে, মাত্র 16-17 পেজের পিডিএফ এটা, এটার মধ্যে একদম সম্পূর্ণ বিস্তারিত আছে। তো আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো কি কি আসবে সেটা তো বলতে গেলে আবার মানে অন্য প্রসঙ্গে চলে গেছি। এমসিকিউ আসবে, 1 মান আসবে, 2 মান আসবে, 5 মান আসবে। এই জিনিসগুলো আসবে শুধু মানে তোমাদের দেখ ভিডিওতে আছেন দেখ এমসিকিউ 1 মান, 2 মান, 5 মান। ঠিক আছে, তো এগুলি হলো গল্প কবিতা থেকে যেগুলি আসবে আর কি।
তো এবার তোমাদের গ্রামার থেকে কি আসবে? তো গ্রামার থেকে যেগুলো আসবে দেখো একদম সহজ বিষয়, সেটা হলো অনেকের প্রশ্নতে প্রত্যয় আসবে কি। দেখো মডেল কোশ্চেনে প্রত্যয় আসে নাই, তোমাদের প্রিবোর্ডে প্রত্যয় আসে নাই, তো আশা করি প্রত্যয়টা আসবে না। তারপরে তোমরা যদি দেখবে মনে করো কোশ্চেন ব্যাংক থেকে যে প্রত্যয়গুলো দিয়েছে 10-12টা, ওইগুলো শিখে নিবা। কিভাবে শিখবে? আমার থেকে পিডিএফটা নিলে আমি ওইখানে আনসার দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যতটুকু আমার ধারণা বা আমি যতটুকু অ্যানালাইজ করেছি প্রত্যয়টা আসবে না, ঠিক আছে? তো প্রথম তোমাদের যেটা আসবে যে সন্ধি আসবে, সন্ধির সাথে তোমাদের অথবা থাকবে যে বাক্য পরিবর্তন, ঠিক আছে? তো বাক্য পরিবর্তনটা সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক এরকম একটু টাফ থাকবে, তাহলে তোমরা সন্ধিটা শিখে নিতে পারো। কিভাবে শিখবে? তো বলেছি না, তোমরা তোমাদের নোটবই থেকে শিখতে পারো, সাজেশন কোনো থাকলে এগুলো শিখতে পারো, আমার থেকে যদি কোনো সাজেশন নিয়ে থাকো ওইটা থেকে শিখতে পারো। আর যদি কিছু না আসার সময় না থাকে তাহলে যে ওই বলেছি না যে একটা ছোট্ট পিডিএফ, এটা থেকে এগুলো শিখবে, ঠিক আছে? প্রথম কথা সন্ধি টোটাল 6 নাম্বার আসবে, সন্ধি আসবে, বাক্য পরিবর্তন না শিখলেও চলবে। তো দেখো যে জিনিসটা বুঝবে যে সন্ধিটা বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পারবে যে সন্ধিটা আসবে, তো সন্ধির সাথে এটা না শিখলেও চলবে বাক্য পরিবর্তনটা, ঠিক আছে? তো তারপরে যেটা দেখবে তোমরা উদাহরণ দাও, ঠিক আছে? উদাহরণ দাও, এটা তোমাদের শিখতে হবে, ঠিক আছে? তো কি কি শিখবে, কোথা থেকে শিখবে? যদি বেশি শিখতে না চাও তাহলে পিডিএফটা নেবে, বারবার বলছি আর বলবো না। আর যদি এক থেকে বেশি শিখতে চাও তাহলে আমার কাছে একটা পিডিএফ রয়েছে, এটা গ্রামারের সবকিছুর পিডিএফ আছে, গ্রামারের বড় একটা পিডিএফ আছে, এটা যদি নিতে চাও নিলে নিতে পারো, ঠিক আছে? তো দেখো উদাহরণটাও শিখবে, তারপরে শিখতে পারো যে বাগধারা। যেমন বাগধারা কিন্তু তোমাদের টোটাল 60টা আছে, তো 60টা যেহেতু আছে তোমরা জানো যে বাগধারা 3টা আসবে, 60টা একদম সহজ, এই 60টা শিখে নিবা। এটা সাজেশন থেকে বা আমার থেকে পিডিএফটা নিলে এটা থেকে শিখবে যে এমন কোনো কথা নেই, যেহেতু সময় আর রয়েছে। এই বাগধারা 3টা আসবে এবং প্রত্যেকটা সহজ, এটা ভালো করে শিখে নিবা। তোমাদের এই 60টা থেকে 3টা আসবে যে তোমরা জানো, তো শিখবে না কেন? অবশ্যই শিখবা, ঠিক না? কারণ এই মাধ্যমিক পরীক্ষা জীবনে একবার দেবে, কষ্ট করলে একবার করবে, এরপরে মাধ্যমিক পরে আর সময় পাবে না শেখার জন্য, ঠিক আছে? তো হঠাৎ করে তোমরা এই কমন থেকে পড়ে নেবে, দেখবে পরীক্ষাতে এগুলো থেকে সব আসছো না, কি করবে তখন? এবং তোমরা মানে কিছু পারবেও না, তো ভাববে যে 60টা তো আগে শিখেছিলাম, এখন পরীক্ষার সময় যদি একটু দেখে নিতাম কত ভালো হতো। তো এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দাও, একটু কষ্ট করো, বুঝো এবং শিখবে আর কি, ঠিক আছে? এই বাগধারাগুলো শিখে নিবা, কারণ দেখো অনেক কিছু আছে যেগুলি কোনো কমন থাকে না, ঠিক আছে? যেমন অনেক কিছু থাকে, যেমন প্রত্যয় বিষয়টা দেখো, প্রত্যয় অনেক অনেক জায়গা থেকে আসতে পারে, সন্ধি অনেক কিছু থেকে আসতে পারে। তোমাদের কাছে কিন্তু এমন কোনো নির্দিষ্ট পার্টিকুলার সিলেবাস নেই যে এই সন্ধি 100টা শিখলে একাল থেকে 6টা আসবে, এমন কোনো কিন্তু পার্টিকুলার বিষয় নেই। কিন্তু বাগধারার মধ্যে পার্টিকুলার বিষয় রয়েছে যে 60টা শিখলে 3টা আসবে। তো যেটা সিরিয়াল তোমরা জানো যে নির্দিষ্ট করে শিখলে আসবে, সেটা শিখতে তোমরা আলসি করবে কেন? অবশ্যই শিখবে, ঠিক আছে? তো উদাহরণটা আসবে, বাগধারা আসবে, আর কি কি আসবে বলো? আর আসবে সমাস, ঠিক আছে? সমাস আসবে অবশ্যই, ঠিক আছে? আর কি কি আসবে বলো? হ্যাঁ, এটা আসবে যে সমাজচারিত ভিন্নাত্মক শব্দ, ঠিক আছে? সমাজচারিত ভিন্নাত্মক শব্দ, এগুলি সমাজচারিত বলতে দুইটা জিনিস, দুইটা শব্দ তো আসবে একদম সেম, যেমন ধরো আশা, ঠিক আছে? একটা হলো আশা আর একটা হলো এ আশা। দেখ উচ্চারণগত কিন্তু প্রনাউন্সিয়েশনটা সেম, কিন্তু বানানা কিন্তু আলাদা। তো দুইটার যেরকম অর্থ আছে এরকম দেবে, তোমরা লিখতে হবে যে কোনটা কিরকম অর্থ, বুঝতে পারছো? তো 4 নম্বর সমাজচারিত ভিন্নাত্মক শব্দ। তারপরে 5 নম্বর যেটা হলো উৎসগত শ্রেণী বিভাগ, ঠিক আছে? উৎসগত শ্রেণী বিভাগ যেরকম তোমাদের পরীক্ষাতে আসবে, যেমন দিবস, তো তোমাদের সেটা এইরকম দেবে দিবস। তো তোমাদের দিবস লিখে কিভাবে লিখবে পরীক্ষাতে? এরকম তোমরা লিখতে হবে এটা তদ্ভব শব্দ না তৎসম শব্দ না অর্ধতৎসম শব্দ, এরকম, ঠিক আছে? এরকম লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এরকম এগুলি শিখলে আর লাগবে না, প্রায় তোমাদের 4টা লাগবে, 4 16, আর এখানে 6 নাম্বার গ্রামারের, এই এতটুকুই আসবে, আর আসবে না, ঠিক আছে? যতটুকু মনে আছে আর কি। তো এবার তোমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠি এবং সবার কার্যবিবরণী এবং ভাব সম্প্রসারণ, ঠিক আছে? তো দেখো এই বিষয়টা ক্লিয়ার করে দিই, এখন আমি তোমাদের দেখাবো একটু পরে যে তোমরা অনেকে ভাববে যে স্যার ভাব সম্প্রসারণ কি কি শিখবো, চিঠি কি কি শিখবো, সবার কার্যবিবরণী কি কি শিখবো।
এই তিনটা থেকে আমি তোমাদের এখন ভিডিওর মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো, তোমরা কিচ্ছু না শিখলেও চলবে, শুধু একটা একটা শিখবে, স্ট্রাকচার গুলো শিখবে, কিভাবে লিখবে তোমরা নিজেরাই পারবে। দেখো প্রথমত চিঠিটা আসবে, যে চিঠি নিজের থেকে পুরোটা লিখতে হবে, চিঠির সাথে কোনো অথবা থাকবে না, ঠিক আছে। এবার থাকবে হলো সবার কার্য বিবরণী, সবার কার্য বিবরণীর সাথে অথবা থাকবে ভাব সম্প্রসারণ, ঠিক আছে। তো ভাব সম্প্রসারণ তো অবশ্যই সবার কার্য বিবরণী এটা কমন আসুক আনকমন আসুক এমন ভাবে দেখাবো, লিখতেই পারবে। এটাতে মানে কোনো আর মানে সন্দেহ থাকবে না যে কোনো কারণে যদি সবার কার্য বিবরণী না পারি তাহলে তো ভাব সম্প্রসারণ শিখতে হবে, অবশ্যই ভাব সম্প্রসারণ শিখবো স্যার, না এটা হবে না এমন। কারণ ভাব সম্প্রসারণ এটা সবার কার্য বিবরণীটা এমন ভাবে দেখাবো একটু পরে, তোমরা একটা শিখলেই তোমরা লিখতে পারবে। তো এবার ভাব সম্প্রসারণ না শিখলেও চলবে, ঠিক আছে। আর চিঠিটা সেম কমন ভাবে একটা দেখাবো, সব লিখতে পারবো সব, ঠিক আছে। তো দেখো অনেকে বলবে স্যার যদি প্রিবোর্ডের মতো করে যদি শুধু এইটা আসে, যদি এটা না আসে, দেখো এরকম হবে না, কারণ মডেল কোশ্চেনে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে দিয়েছে। প্রিবোর্ডে তারা ফলো করে না কেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু ফাইনালি কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে। যে চিঠি একটা আলাদা আর এই দুটো আলাদা। তারপরেও যদি ত্রিপুরা বোর্ডের থেকে যদি তারা যদি মানে বেমানি করে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এটা একটু লিখে দিবে আর কি নিজের থেকে, ঠিক আছে। কিন্তু আপাতত সবার কাজ যাবে তো তোমরা না শিখলেও চলবে, কারণ তাছাড়া এটা শিখবে কতটুকু, এটা আনসিন, এটা প্রায় 30টা শিখলেও কমন আসবে কি আসবে না সেটা তোমরা নিশ্চিত বলতে পারবে না। তো এই জন্য যেটা মানে এত নিশ্চিত নেই সেটাতে এত মাথা না কামিয়ে, যেহেতু আপাতত অথবা আসবে ধরে নিয়েছো বা মডেল প্রশ্ন দিয়েছে, এভাবে শিখো, ঠিক আছে। তো এখন দেখবো আমরা চিঠি এবং সবার কাজ বিবরণী কিভাবে লিখবো, ঠিক আছে। তো দেখো তাহলে সেই সবার কার্য বিবরণী এবং চিঠি, ঠিক আছে, যেরকম আসো তোমরা লিখতে পারবে। এটলিস্ট ওই সবাই বুঝো, এটলিস্ট এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর মনে কোনো ডাউট থাকবে না যে আনকমন আসলে কিভাবে লিখবো, ঠিক আছে। দেখো প্রথমত আমি সবার কার্য বিবরণীটাই নিয়ে আলোচনা করি, ঠিক আছে। দেখো সবার কার্য বিবরণী এটা পরীক্ষাতে দিয়ে দেবে যে সবার কার্য বিবরণী লিখো। এবার কি ব্যাপারে লিখবে, দেখো পরীক্ষাতে ধরো এসেছে যে সরস্বতী পূজা উপলক্ষে একটি সবার আয়োজন সম্পর্কে লিখো, ঠিক আছে। যে তোমাদের স্কুলে সরস্বতী পূজা হবে, তো ওই জন্য একটা মানে আলোচনা সভা হবে আর কি, ঠিক আছে। অথবা ধরো শিক্ষক দিবস উদযাপন হবে, তো এ নিয়ে একটা আলোচনা সভা তো করতে হবে, তাই না। তো এরকম একটা আলোচনা সভা আর কি। সবার কার্য বিবরণী বলতে আমরা জিনিসটা এটাই বুঝি যে ধরো তোমাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামটা শুরু করার আগে একটা প্রি প্ল্যানিং একটা সভা তো করতে হবে, তাই না। তোমাদের এলাকাতে ধরো একটা কালী পুজো হবে, দুর্গা পুজো হবে, তো পুজো শুরু হওয়ার আগে কি মানে কে কত টাকা দেবে, সভাপতি কে হবে, মানে সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটা পরিকল্পনা, একটা মানে আলোচনা সভা হবে, তাই না। ওই কথা কথা আসছিলেন ভিডিও না। তো তারপরে মোটামুটি তাহলে একটা জিনিস বিষয় বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো এই সভাটা মানে কি তোমরা কিভাবে লিখবা, একটা স্ট্রাকচার হিসাবে লিখতে হবে, একটা নিয়ম শৃঙ্খলা মেনটেন করে লিখতে হবে, যে এই বিষয়টা যদি তোমরা শিখে নিতে পারো তাহলে তোমরা ডেফিনেটলি তোমরা লিখতে পারবে। দেখো প্রথমত তোমরা এই 4টা বিষয় কোন ভাবে লিখবে, এই 4টা বিষয় শুরু লেখার আগে এই জিনিসটা লিখতে হবে। এটা যদি সরস্বতী পুজো উপলক্ষে সভা আলোচনা সভা হয় এটা লিখবে, যদি এটা শিক্ষক দিবসের জন্য উপলক্ষে একটা সভা ওইটা লিখবে, যেটাই আসুক ওই জিনিসটা লিখবে প্রথমত, বুঝতে পারছো তো। তারপরে এটা লেখার পরে প্রথম কাজ কি, এই বিষয়টা লিখবা, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত কি করবা, এই 4টা জিনিস লিখে দিবা। এই 4টা জিনিস সবার কার্য বিবরণীর মধ্যে কমন, তো কোনটা দিয়ে কি লিখবা, যেমন সভাক্রম সব দিনের মধ্যে 1 লিখে দিবা, সব যে কোনো মানে সবার কার্য বিবরণী আসুক 1 লিখে দিবা। স্থান যে কোনো সবার কার্য বিবরণী আসুক লিখবা যে বিদ্যালয়ের সভাগৃহ, ঠিক আছে। কি লিখবা, বিদ্যালয়ের সভাগৃহ, বিদ্যালয়ের এইভাবে, ঠিক আছে, বিদ্যালয়ের সভাগৃহ, সভাগৃহ, ঠিক আছে। একদম যেরকম আসুক এটা লিখে দিবা। তারপর তারিখ, পরীক্ষার যে তারিখ সেই তারিখটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে, তারিখটা দিয়ে দিবা। সময় ধরো এই ধরো সকাল 10টা, ঠিক আছে, সকাল ধরো 10টা, আর লাগবে না। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো তো, শেষ। তাহলে 4টা ফিল আপ করতে পারবে, এই বিষয়টা লিখতে পারবে। তারপরে কি লিখবা, দেখো আলোচ্য সূচি, ঠিক আছে, একদম সেম এখানে যেটা রয়েছে তোমাদের যে বিষয়টা আসুক এভাবে লিখে দিবা আলোচ্য সূচি। ধরো কমিটি গঠন মানে কি, আলোচ্য সূচি বলতে কি জানো, আজকে যে আমরা সভাটা করব এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, এটা হলো আলোচ্য সূচি, মানে আজকের বিষয় আলোচনার যে বিষয়বস্তু, ঠিক আছে।
দেখো প্রথমে কি করবো, আমরা একটা সবাই মিলে কতজন থাকবে একটু এক্সাক্টলি একটা কমিটি গঠন করব। সবাই তো আর কালী পূজা করবে না, সবাই চাঁদা দিলে যে কমিটি হয়ে যাবে এমন তো কোনো কথা নেই, তাই না? যে পুজো মানে পুরোটার যে দায়িত্বে কে দায়িত্ব থাকবে সম্পূর্ণ বিষয়, অথবা যে সরস্বতী পূজার মধ্যে মেন দায়িত্বে কে থাকবে, কারা থাকবে, কাদের তত্ত্বাবধানে পুরো পুজোটা হবে, তারাই হলো কমিটি। ঠিক আছে, একটা স্কুল 500 জন মিলে একটা পূজা করে, কিন্তু 500 জন কি কমিটি হবে? হবে না। নিশ্চয়ই এখান থেকে 50 জন হবে কমিটি। এরকম আলোচ্য সূচি হলো প্রথমত কমিটি গঠন, মানে কোন 50 জনের আন্ডারে এই পুজোর পুরো ভারটা দেওয়া হবে, এরকম আর কি। তারপরে প্রথমে কি কমিটি গঠন, বুঝতে পারছো তো? 1 নাম্বার। তারপর ব্যয় নির্ধারণ, মানে ব্যয় মানে খরচ। ব্যয় মানে কি? খরচ। পুরো বিষয়টা আমাদের সবকিছুতে টাকা তো অবশ্যই লাগবে না, এর পুরো বিষয়টা আমরা কত খরচ হতে পারে একটা আনুমানিক মানে খরচ নির্ধারণ করে নিতে হবে। ঠিক আছে। তারপর সময় নির্ধারণ, মানে এই বিষয়টা আমরা সরস্বতী পূজাটা কবে করব, এই বিষয়টা, অথবা আমরা শিক্ষক দিবস কবে পালন করব, অথবা যে বিষয়টাই আমরা সভা করব ওই বিষয়টা কোন দিন করব, এরকম সময় নির্ধারণ। তারপর বিবিধ, এটা যেভাবে আছে সেভাবে লিখবে, এটা বিশ্লেষণ করার লেখার প্রয়োজন নাই। ঠিক আছে। তারপরে লিখবে যে উপস্থিত সদস্যগণের স্বাক্ষর, কয়েকজন, তোমরা 5 জন 10 জন যাই লিখবা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের মনে যে নাম আসে নামগুলো লিখে দিবা। যেমন আমার নাম রূপঙ্কর, তোমরা এইভাবে লিখতে পারো যে রূপঙ্কর দেবনাথ। ঠিক আছে, একদম সুন্দর করে এরকম করে যতজনের নাম লিখবা কয়েকজনের নাম লিখে দিবা। ঠিক আছে। তো তো তুমি তোমার নাম এখানে সভাপতি স্বাক্ষর না, তো উপস্থিত সদস্যগণ তুমিও তো থাকবে, তোমার নাম লিখে দিবা, কেমন? তারপরে এবার এবার ক খ গ দিয়েছি না, এখানে আবার কথা হইতেছে। ক খ গ দিতেছি মানে কি, এখানে তোমরা এই বিষয়টা যে লিখছো এই বিষয়টা সম্পর্কে একটা বিশ্লেষণ করে দিবা। বুঝতে পারছো? বিশ্লেষণ মানে কি, এখানে আমি ছোট করে লিখছি, এইটা সম্পর্কে একটা বিশ্লেষণ করব। ঠিক আছে। এইভাবে লিখবা যে আজকে মানে আমরা এই একটা মানে আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজোটা কবে হতে পারে আর একটা মানে সময় স্থির করা হয়েছে। ঠিক আছে। তো সময়টা হলো এই তারিখে হবে। ঠিক আছে। তো আজকে মানে এই সরস্বতী পূজাতে মোট কত খরচ হতে পারে সেটা সম্পর্কে আজকে আমরা লিখেছি। ঠিক আছে। তো এখানে এই মানে সরস্বতী পূজাতে মানে কাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, কাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম ভাবে লিখবা। ঠিক আছে। তো এইরকম লাস্টে লিখবা যে মানে সভাপতির কয়েকটি মানে গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে আজকের আলোচনা সভাটা সমাপ্ত ঘোষণা করা হলো। কি লিখবা লাস্টে? লাস্ট পয়েন্টে লিখবা যে সভাপতির কয়েকটি গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে আজকের আলোচনা সভাটা সমাপ্ত করা হলো। বুঝতে পারছো? এই লেখাটা লিখবা সবটির মধ্যে সেম। আমি লিখে দিচ্ছি প্রয়োজনে আজকে। ঠিক আছে না, প্রথমে লিখবা যে সভাপতির সর্বশেষে। ঠিক আছে, সর্বশেষে। ঠিক আছে, সভাপতির সর্বশেষে সভাপতির কিছু গুরুত্বপূর্ণ কথা মধ্য দিয়ে আজকে আলোচনা সভাটা সমাপ্ত ঘোষণা করা হলো। আলোচনা সভাটা সমাপ্ত ঘোষণা করা হলো। সমাপ্ত ঘোষণা করা হলো। ঠিক আছে, এরকম ভাবে লিখবে। এটা শেষ পয়েন্ট লিখবা, সবটির মধ্যে সেম পয়েন্ট লিখবে। এর আগে কয়েকটা পয়েন্ট তোমরা উদাহরণ হিসেবে কয়েকটা দেখে নেবা, হয়ে যাবে। তারপরে এখানে লিখবে শেষে সভাপতির স্বাক্ষর। সভাপতি এখানে তোমরা যে কয়েকটা নাম লিখবা এটা এইরকম ভাবে ব্যাকেটে লিখতে পারো যে সভাপতি, আরেকজনের নাম লিখে ব্যাকেটে লিখতে পারো যে সম্পাদক, এরকম লিখতে পারো। তো এখানে যে বিষয়টা সভাপতি লিখবা, এখানে সভাপতি স্বাক্ষর লিখে ওই নামটাই লিখবা। বুঝতে পারছো তো কি বলেছি? এরকম আর কি। আরো কয়েকটা নাম লিখে সহ সভাপতি, সহ সম্পাদক, এরকম করে কয়েকটা এরকম লিখে দিবা। কেমন? এটা হলো সবার কার্য বিবরণের বিস্তারিত একটা মানে সংক্ষিপ্ত বিবরণ আর কি। এবার এটা যে বিষয়ে আসুক, তোমরা এরকম 5-6টা তোমরা উদাহরণ দেখে নিবা যে এই বিশ্লেষণগুলি কি কি, মানে এই বিশ্লেষণগুলি কিভাবে লেখা যায়, এইটুকু দেখতে হবে। এগুলি দেখার প্রয়োজন না, এগুলি লিখতে পারবে। স্থান, সভাক্রম, তারপরে তারিখ, তারপরে আরেকটা হলো সময়। ঠিক আছে, এইটা এই চারটা তুমি সবগুলো সেম লিখতে পারো। আলোচ্য সূচি, কমিটি নির্ধারণ, কমিটি গঠন, ব্যয় নির্ধারণ, তারপরে সময় নির্ধারণ, বিবিধ। কেমন? এটা সব সর্বশেষে সেম থাকবে। এত বুঝতে সদস্যগণ স্বাক্ষর, তারপরে একটা পয়েন্ট, তারপরে এখানে সভাপতি স্বাক্ষর। একদম সহজ, তাই না? তো এবার এটা হলো কমন। এবার আমরা দেখবো যে চিঠি। ঠিক আছে, এবার চিঠি বিষয়টা কি? চিঠি আর একটু সোজা। ঠিক আছে, প্রথমে যেমন দেখো, ধরো তোমাদের
মানে বিদ্যালয়ে গিয়েছো, তোমার ধরো পেট ব্যথা করছে, বিদ্যালয়ে থাকতে মন চাইছে না, তো বাড়িতে আসার জন্য চিঠি লিখতে হবে। এরকম যে ধরো কয়েকদিন স্কুলে যেতে পারছো না, পারো নাই, তো স্যারকে ছুটির মঞ্জুর করার জন্য একটা আবেদন চিঠি লিখবা। এরকম তো যদি প্রধান শিক্ষকের কাছে আসে, প্রথমের উপরে হেডিংটা একরকম হবে। ধরো তোমাদের এলাকাতে জলের সমস্যা, এই বিষয়ে একটা সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখবা, ঠিক আছে? তো ওই বিষয়টাতে ওই প্রথম ইন্ট্রোটা একটু একরকম। ধরো বিডিও, তোমাদের এলাকাতে ধরো কোনো সমস্যা হচ্ছে, তোমরা বিডিওর কাছে একটা চিঠি লিখবা, ঠিক আছে? ধরো ওই বিষয়টা একটা ধরো মানে আরেক রকম। তো মেন নিচের পার্টটা সবগুলোর মধ্যে সেম থাকে, একটু প্রবলেম হবে তুমি কার কাছে লিখছো, ওই কোনো দরকার আছে গো, কার কাছে লিখবা ওই ইন্ট্রোটা মানে প্রথমে দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, এই বিষয়টা হলো মেন, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষাতে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? ধরো প্রধান শিক্ষকের কাছে যদি আসে, লিখবা যে প্রথমে লিখবা যে মাননীয় প্রধান শিক্ষক, ঠিক আছে? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, কি লিখবা? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। এরকম ধরো সংবাদপত্রের সম্পাদকের কাছে, আচ্ছা স্কুলের বিষয় যা দেখাই, ধরো স্কুল সংক্রান্ত যেরকম চিঠি আসুক, কি লিখবা? প্রথমে লিখবা যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তারপর তোমাদের স্কুলের নামটা লিখবে, স্কুলের নাম লিখবে, যে কোনো স্কুলের যে ঠিকানাটা লিখবে, ক্লিয়ার? আর লাগবে না, কি কি? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, স্কুলের নাম, স্কুলের ঠিকানা, ঠিক আছে? তারপরে এবার লিখবে বিষয়, ক্লিয়ার? এবার সংবাদপত্র সম্পাদকের কাছে এসেছে, ঠিক আছে? কি লিখবা? মাননীয় সম্পাদক মহাশয়, দৈনিক সংবাদ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। তো এই স্কুলের নাম মানে হলো দৈনিক সংবাদ, এরকম আর কি। স্কুলের ক্ষেত্রে হলো স্কুলের নাম লিখবা, আর পত্রিকার ক্ষেত্রে হলো দৈনিক সংবাদ। এখানে ধরো তোমাদের প্রশ্নের মধ্যে ধরো একটা নাম দিয়েছে পত্রিকা, তোমরা ওই পত্রিকার নামটা লিখবে, দৈনিক সংবাদ আর লিখবে না। ধরো কোনো নামে দিল না, সেক্ষেত্রে দৈনিক সংবাদ লিখবে। ঠিকানা একদম সহজ ভাবে, বেশিরভাগ পত্রিকার যে আমাদের ত্রিপুরার যে পত্রিকাগুলির অফিস হলো আগরতলাতে, লিখবে যে আগরতলা, পশ্চিম ত্রিপুরা, ক্লিয়ার? তো স্কুল লিখলে স্কুলের ঠিকানাটা লিখতাম, যেমন আমাদের বাড়ি বাইখোড়াতে, যদি আমরা লিখতাম যে বাইখোড়া দ্বাদশ বিদ্যালয়, ঠিকানা লিখতাম বাইখোড়া, দক্ষিণ ত্রিপুরা, এরকম আর কি, ক্লিয়ার? তো তারপরে কি লিখবে? মাননীয় সম্পাদক মহাশয়, দৈনিক সংবাদ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, ক্লিয়ার? তারপরে এবার বিষয়, কি লিখবো? বিষয় ধরো পরীক্ষাতে আসলো যে জলের সমস্যা নিয়ে একটা সম্পাদকের কাছে চিঠি, অথবা জল সমস্যা নিয়ে আসতে পারে, বিদ্যুতের সমস্যা নিয়ে আসতে পারে, যান দুর্ঘটনা নিয়ে আসতে পারে, অথবা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে আসতে পারে, ধূমপানের বিষয় আসতে পারে, শব্দ দূষণ বিষয় আসতে পারে, ঠিক আছে? এই সবগুলি যে কোনো একটা বিষয় নিয়ে আসতে পারে। এগুলি যে শিখতে হবে এমন কোনো বিষয় নেই। কেন বিষয় নেই আমি বলছি, দেখো প্রথমত লিখবা যে বিষয়, যে টপিকটা আসে ওই টপিকটা লিখবা যে জলের সমস্যা নিয়ে সংবাদপত্র সম্পাদকের কাছে পত্র, কি লিখবা? জলের সমস্যা নিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র। ধরো আসলো শব্দ দূষণের সমস্যা নিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র, ঠিক আছে? তো এরকম ক্লিয়ার? যেটা আসুক পরীক্ষাতে দেখে লিখবা, এটা না দেখে লেখার তো প্রয়োজন নাই। তো এটা কঠিন আর কিসের, শুধু স্ট্রাকচার গুলো শিখবে আর কি। তারপর বিষয় লেখার পরে লিখবা যে মহাশয়, ঠিক আছে? কি লিখবা? মহাশয়। এবার এই পার্ট তিনটা পার্টে লিখবা। চিঠি কয় পার্টে লিখবা? তিনটা পার্টে। প্রথম একটা পার্ট, মেন বডি, শেষে একটা পার্ট। ক্লিয়ার? কি বলেছি? তিনটা পার্ট, ঠিক আছে? কেউ দুইটা পার্টে লিখলো সমস্যা নেই। কিরকম? ধরো আমি এই পার্টটা লিখেছি না, কেউ যদি শেষে লিখো কোনো সমস্যা নেই, কিন্তু এই পার্টটা লিখলো কোনো ভুল হবে না। তিনটা পার্টে লিখবা। প্রথমে লিখবা যে মহাশয়, আমি খুব উপকৃত হব যদি আপনি আপনার জনপ্রিয় পত্রিকাতে আমার এই বিষয়ে, সাবজেক্টে যেটা লিখবে বিষয়ে, আমার এই বিষয়ে যদি তুলে ধরার একটা অনুমতি দেন, ঠিক আছে? এরকম যে আমি খুব উপকৃত হব যদি আপনি আমাকে আপনার জনপ্রিয় পত্রিকাতে আমার এলাকার ওই বিষয়টা, যে এই বিষয়টা লিখবা, বিষয় সম্পর্কে তুলে ধরার একটু অনুমতি দেন, এরকম লিখবা প্রথম পার্টে। বুঝতে পারছো তো? হাসতেছো তার মানে এনে মনোযোগ নাই, মানে কোনো সিরিয়াসনেস নাই, কিচ্ছু নাই। আর কি এত টাকা ধরে যে এতটা মানে কোন এই বিষয়টা লিখবা, ঠিক আছে? তারপর এই পার্টটা লিখবা, তারপর শেষে একটা পার্ট লিখবা। এই মেন পার্টে কি লিখবা? আমি কয়েকটি নাম বলেছি, যে পার্ট আসুক ওই পার্টটা এখানে লিখবো, আর শেষে কি লিখবো সেটা দেখাচ্ছি। দেখো তোমরা লিখবা যে অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা, চিঠিখানি প্রকাশ করে বিষয়টি জনগণ ও পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে দিলে সমাজের উপকারই হবে।
এরকম ভাবে লিখবা, ঠিক আছে। কেউ কেউ একবার যদি লিখো যে অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা, আপনি যদি আপনার জনপ্রিয় পত্রিকাতে আমার এই বিষয়টি তুলে ধরেন তাহলে আমি খুব উপকৃত হব। এই বিষয়টা যদি এখানে লেখো কোনো সমস্যা নেই, বাট আমি এটা লিখে যদি এটা খুব স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এটা লিখবা, তারপর লিখবা যে ইতি, ইতি লিখে তোমার নামটা লিখবা, কেমন, তোমার নাম যেটা আসবে সেটা লিখবা, একটা তারিখ দিয়ে দিবা, ক্লিয়ার তো। তারপরে তার মানে কয়টা পার্ট দেখেছি, এই প্রথমে একটা ইন্ট্রো পার্ট, তারপরে একটা বিষয়, তারপর এই একটা পার্ট স্যালুটেশন, তারপরে এই একটা পার্ট, তারপরে বডি, তারপর এই একটা পার্ট। তো আমরা যে অনেকে বলে না যে চিঠি লিখে দিন স্যার, কমন ভাবে চিঠি দিন, কয়েকটা চিঠির নাম বলেন, টপিক, এই টপিকটাই আমরা এখানে লিখবো। সেটা জল দূষণাশক, শব্দ দূষণাশক, যান দুর্ঘটনাশক, জিটি আসক লিখবো। কি লিখবো এবার সেটা বলছি। দেখো ধরো আসলো যে জলের সমস্যা, তোমরা লিখবা যে আমাদের এলাকাতে জলের সমস্যাটি দিনের দিন দ্রুত বাড়ছে, দিনের দিন বেড়ে চলেছে, ঠিক আছে। কি লিখবা, আমাদের এলাকাতে জলের সমস্যাটি দিনের দিন বেড়ে চলছে। যান দুর্ঘটনা আসুক, আমাদের এলাকাতে যান দুর্ঘটনার সমস্যাটি দিনের দিন বেড়ে চলেছে। শব্দ দূষণ আসুক, আমাদের এলাকাতে শব্দ দূষণের সমস্যাটি দিনের দিন বেড়ে চলছে, ঠিক আছে। এবার পরের সেন্টেন্সে লিখবা যে এই সমস্যাটিতে আমরা দীর্ঘদিন ধরে ভুগে আসছি। কি লিখবা, এই সমস্যাটিতে আমরা দীর্ঘদিন ধরে ভুগে আসছি, ঠিক আছে। এবার যদি একটু টপিক চেঞ্জ করে লিখবা যে জলের সমস্যা আসলে লিখবা যে আমাদের এলাকাতে যে সাধারণ মানুষরা আছে তাদের এটলিস্ট খাওয়ার যে পানীয় জল, এই পানীয় জলটুকু মানে বর্তমান সময় আমরা পাচ্ছি না। তো যার কারণে আমাদের এই পানীয় জলের সমস্যা, অর্থাৎ পানীয় জলের যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য আমাদের দূরবর্তী স্থান থেকে জল সরবরাহ করতে হচ্ছে। অনেককে দেখা যাচ্ছে যে এটলিস্ট পানীয় জলটা দোকান থেকে কিনে খেতে হচ্ছে, ঠিক আছে। তো যে জিনিসটা সাধারণ মানুষের জন্য খুবই দুর্বিষহ উঠছে, ঠিক আছে। তো অর্থাৎ গরিব মানুষেরা খুবই এই বিষয়ে ধরো দুর্বিষহ উঠছে আর কি, ঠিক আছে, ভুক্তভোগী, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। পুলিশ প্রশাসনের এই বিষয়ে পুরোপুরি নিষ্ক্রিয়, ঠিক আছে। এই বিষয়টা এইভাবে লিখবা, জল সমস্যা আসুক, দ্রব্যমূল্য আসুক, যে আমাদের এলাকাতে দ্রব্যমূল্য দাম বৃদ্ধির সমস্যাটি দিন দিন বেড়ে চলছে, ঠিক আছে। কয়েকটি দ্রব্যমূল্য নাম লিখবে, যেমন চিনি, চাল, ডাল, আরো যেরকম মৌলিক চাহিদার দ্রব্য থাকে না গ্রোসারির দোকানে, তারপর সবগুলো কয়েকটি নাম লিখবে। এই জিনিসগুলির দাম তো দ্রুত বেড়ে চলছে। পেট্রোল ডিজেলের দামের কথা বললে তো আর হয় না, এগুলির দাম আকাশ ছোঁয়া, ঠিক আছে। সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে এই জিনিসগুলি কেনা, ঠিক আছে। তো যার কারণে সাধারণ মানুষেরা খুবই এই বিষয়ে ভুক্তভোগী, ঠিক আছে। তো এই সমস্যাটি ভবিষ্যতে কোথায় গিয়ে থামবে এটা কল্পনার বাইরে, ঠিক আছে। তো এই বিষয়টা সম্পর্কে আমরা সবাই উদ্বিগ্ন এবং খুবই চিন্তিত। তো এই বিষয়টা সম্পর্কে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনেকবার আবেদনও জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। তো লিখবা আর কি, যে ঠিক আছে। তো এবার লাস্ট পার্টটা এভাবে লিখবা। তো এরকম যে বিষয় আসুক তোমরা একটু নিজের থেকে লিখতে পারবে না বুঝি, অবশ্যই লিখতে পারবে, ঠিক আছে। তো মোটের উপর তাহলে চিঠি আসুক, সবার কার্যক্রমে আসুক, এই দুইটা বিষয়ে তোমাদের সমস্যা আছে ছিল, অনেকে কমেন্ট করছো, বা আমার ছাত্রছাত্রীরাও এট প্রেজেন্ট যেগুলি আমার সামনে রয়েছে সবার প্রবলেম ছিল। তো সবাইকে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে আমি বুঝিয়ে দিতে পেরেছি। তো এতক্ষণ আমি ছিলাম রূপঙ্কর দেবনাথ। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ঠিক আছে, টাটা।